আপনারা শুনছেন ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো ভাবনাতীত। আমি শুভঙ্কর আছি তোমাদের সঙ্গে। ভাবনাতীত হলো একটি ইউটিউব অডিও পডকাস্ট চ্যানেল, যেখানে আমরা মানুষের জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা হয় না বা যেগুলো অলৌকিক, সেই সকল ঘটনা নিয়ে আমরা এখানে আলোচনা করি। সেই ঘটনাটা সত্যতা যাচাই করার চেষ্টা করি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই পরিবার সূচনার কারণে আমি প্রথম ঘটনাটা শুরু করব আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা নিয়ে, যেটার ব্যাখ্যা আমার মামার বাড়ির কেউ আজ অব্দি পায়নি। তো সেটাই আমি করতে চলেছি। আমি আজকে সেই ঘটনাটা বলবো, এবং মায়ের কাছে যেমনভাবে শুনেছি বা দিদার কাছে যেমনভাবে শুনেছি সেরকমভাবেই বলার চেষ্টা করব। তবে যেহেতু এটা আমাদের নতুন পরিবার, তো তোমরা যদি এখনই পরিবারের সদস্য না হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পরিবারের সদস্য হতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। তো চলো শুরু করি আজকের ঘটনা, যে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। আমার মায়ের বয়স তখন মাত্র 16 বছর। এক আত্মীয়র বাড়ি থেকে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আসে। মা এবং তার বোনেরা সবাই মিলে যাবে ঠিক করে। মামার বাড়ির আর কেউ যায়নি, অর্থাৎ বড় কেউ যায়নি। শুধু মা আর তার বোনেরা মিলেই যায় সেই নিমন্ত্রণ রক্ষা করতে। যারা যারা পশ্চিমবঙ্গে থাকো বা কলকাতার বাসিন্দা, তারা শিরডি শ্মশানের নাম নিশ্চয়ই শুনেছে। তো সেই আত্মীয়র বাড়ি থেকে শ্মশানটা ছিল খুবই কাছে। বাস থেকে নামার পর রিক্সা করে জার্নি শুরু হয়। এবার তখনকার দিনে ছিল কাঠের চুল্লি, এবং শিরডি শ্মশানটা অনেক খোলামেলা ছিল। তো রিক্সা করে যখন মারা যাচ্ছে শ্মশানের সামনে দিয়ে যাওয়ার সময়, মা দেখে যে দুটো কাঠের চুল্লিতে দুটো লাশ পড়ছে, এবং তাদের বাড়ির লোকেরা সেখানে জমায়েত করে তাদের শেষ যাত্রায় শোকাহত হয়ে দাঁড়িয়ে আছে। এতটা দেখে তারা চলে যায় ওখান থেকে নিমন্ত্রণ বাড়িতে। নিমন্ত্রণ বাড়িতে হই হুল্লোড় চলছে, সবাই খুব আনন্দে আছে, সব ঠিকঠাক আছে। এখানে একটু বলে রাখা ভালো যে আমার মা ছোটবেলা থেকে খুবই সাহসী একজন মেয়ে। ইনফ্যাক্ট আজও যখন আমরা তাকে দেখি আমরা সেটা মানি বা আমরা সেটা বুঝি। আর আমার মায়ের কিছু স্পেসিফিক জিনিস খুবই অপছন্দ ছিল। এটা আমার মাকে যারা চেনে তারা সবাই জানে, যে তার মধ্যে একটা জিনিস হচ্ছে কারোর বাড়িতে থাকা। ইনফ্যাক্ট ধরো কোনো আত্মীয়র বাড়িতে আমরা ঘুরতে গেলাম বা সেখানে থেকে যাব, এরকম মেন্টালিটি আমার মায়ের একদম নেই। আমার মায়ের একদম পছন্দ করে না। আরেকটা হচ্ছে শ্মশান দেখতে যাওয়া। ছোটবেলা থেকে আমার মা কখনো শ্মশানে যেতে পছন্দ করতো না। এগুলো আমার মায়ের মুখ থেকেই আমার শোনা, যদিও এই ঘটনাটা অনেক পুরোটাই সত্যি। আমরা এখনো মাকে এরকম ভাবেই দেখি। তো সেদিন ঘটলো এই ঘটনার একটু ভিন্ন জিনিস। যখন সব ঠিকঠাক, সব চলে আসার প্রিপারেশন চলছে, তখন মায়ের বোনেরা বলে উঠলো, কিরে, এবার চল, উঠতে হবে তো, চল চল চল, নাহলে দেরি হয়ে যাবে, বেরোই এবার। মা প্রতি উত্তরে বললেন, দাঁড়া না, আজকে বরং থেকেই যাই। শুনে পিসেমশাই বলল, এ কি কি শুনছি আমি? ও, শোনো, মান্তু কি বলে, ওরা কি আজ থেকে যাবে আমাদের এখানে? বেশ তো, থেকে যা। দেখো ওদের যেন কোনো অসুবিধা না হয়। মা তখন তার বোনেদেরকে বলে, শোন না, পাশেই তো শিরডি শ্মশান, চল শ্মশানটা বরং ঘুরে আসি। বাকিরা বলে যে, এই না না, কি দরকার এই অসময়ে শ্মশান শ্মশান যাওয়ার, দরকার নেই দরকার নেই। আরে চল না, কিচ্ছু হবে না, জাস্ট ঘুরে চলে আসবো, চল চল। এই বলে সবাই শ্মশানের দিকে রওনা দেয়। শ্মশান পরিক্রমণ করতে করতে মায়ের বোনেরা লক্ষ্য করে যে মা তাদের সাথে নেই। এটা লক্ষ্য করতে তারা খুব বিচলিত হয়ে পড়ে আর খোঁজাখুঁজি শুরু করে। নাম ধরে ডাকাডাকি করে যে কোথায় গেল, এক্ষুনি তো আমাদের সাথেই ছিল। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে মা এক কোণে বসে কান্না করছে। তারা হয়তো ভাবে যে দুটো চিতা যারা জ্বলছিল তাদের দুঃখে হয়তো মা কাঁদছে। মা খুব সেন্সিটিভ ছোটবেলা থেকে। তো তার বোনেরা সেখানে যায়, গিয়ে মাকে বলে, এ কি রে,
কাঁদছিস কেন? আরে, এতে কান্নার কি হয়েছে? মৃত্যু তো মানুষের নিয়তি। চল চল, ওঠ, অনেক হয়েছে শ্মশান ঘোরা, বাড়ি ফিরতে হবে, চল ওঠ ওঠ ওঠ, অন্ধকার নামছে। এই বলে তারা মাকে নিয়ে আবার ফেরত চলে আসে। সব ঠিকঠাকই ছিল, কোথাও কোনো সমস্যা ছিল না। টাইম যেতে থাকে আস্তে আস্তে, দিনটাও কেটে যায়। পরের দিন যে যার বাড়ি ফিরে আসে, মা আবার বাড়ি ফিরে আসে, সব আবার নর্মাল হয়ে যায়। কিন্তু ঘটনা শুরু হয় ফিরে আসার ঠিক একদিন পর থেকে। ফিরে আসার পরদিন থেকেই মায়ের মধ্যে বেশ একটা পরিবর্তন লক্ষ্য করে বাড়ির সবাই। মায়ের খাওয়া দাওয়া বন্ধ হতে থাকে, দিন দিন চেহারা শুকিয়ে যেতে থাকে। রাতে মা ঘুমোয় না, বারবার জেগে জেগে ওঠে আর চিৎকার করে ওঠে যে আমায় কেউ ডাকছে, আমাকে কেউ ডাকছে। দাদু ভয় পেয়ে যায়। দাদু বলে, কি হয়েছে তো? কে 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 ডাকছে তোকে? কোথায়? কেউ তো নেই। মা বারবার অন্ধকারের দিকে ইশারা করে বলে, ও ও ওই দেখো, ওই দেখো দাঁড়িয়ে আছে, সাদা ধুতি পাঞ্জাবি পরা, আমাকে ডাকছে। ঘটনাটা এত অবধি ছিল প্রথম রাতের ঘটনা। ঠিক তার পরের দিন রাত থেকে ব্যাপারটা আরো ভিন্ন হতে থাকে। মা আবার ঘুম থেকে ওঠে, আবার চিৎকার করে বলে, হ্যাঁ, একটা ছেলে, একটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, দেখো 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 না, আমাকে ডাকছে, আমার খুব ভয় লাগছে। দাদু, দিদা, মামারা সবাই খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে এটা হচ্ছেটা কি। আমার দাদু এইসব কিছুতে কোনোদিনই বিশ্বাসী ছিলেন না। তো দাদু ভাবে যে মায়ের হয়তো কোনো অসুখ করেছে। তাই দাদু ডাক্তার খোঁজে, ভালো ডাক্তার দেখানোর চেষ্টা করে। দিন কাটতে থাকে, তবে ওষুধে কোনো কাজ হয় না। অনেক ডাক্তার দেখে, অনেক বুদ্ধি দেখে, অনেক ওষুধ দেওয়া হয়, কিন্তু কোনোতেই কোনো লাভ হচ্ছিল না। দিন দিন মা আরো রোগা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকার দেখলেই সে ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে। শেষে আর কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না, তখন বাড়ির লোক শুধুমাত্র কান্নাকাটি করা ছাড়া আর কিছুই করতে পারছে না। কারণ দাদু এসব কিছুতে বিশ্বাসী নয়, হাওয়া বাতাস এসবে একদমই বিশ্বাসী নয়। আর দিদা অসহায়, সে কি করবে? কোনো ওষুধ, কোনো ডাক্তার, কিছুতেই কিছু লাভ হচ্ছে না। সেই সময় হঠাৎ দিদার এক বান্ধবী বাড়িতে বেড়াতে আসে। তখনকার দিনে ফোন বা এরকম কোনো ব্যবস্থা তেমন ছিল না, তাই হয়তো খবর দিয়ে আসাটা হয়ে ওঠেনি। সে ডাইরেক্টলি বেড়াতে চলে আসে। সে ঢুকেই মাকে দেখে আঁতকে ওঠে, আর আঁতকে উঠে বলে, এ কি মান্তুরি, কি অবস্থা? তো তোমরা কিছু করছো না কেন? দিদা বলে যে কি করব, ডাক্তার, ওষুধ কোনো কিছুই তো বাকি রাখি, কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না। তখন সেই বান্ধবী দিদাকে বলে যে যখন এত কিছু করেও কোনো লাভ হলো না, তাহলে আমাদের সামনে যে ছোট মাজারটা আছে সেখানে গিয়ে তো ঝাড়াতে পারো। এখানে একটু বলে রাখি যে মাজারটা আমার বাড়ি থেকে খুবই কাছে, এবং আজও আমি মাকে দেখেছি সেই মাজারের সামনে যাওয়ার সময় মাজারটাকে প্রণাম করতে। সেই বান্ধবীর কথা মতন দিদা আর দেরি করে না, মাকে নিয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেই ছোট মাজারে। মাজারের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জলপোড়া নেওয়ার জন্য, ঝাড়ানোর জন্য। দিদাও মাকে নিয়ে এক কোণে গিয়ে বসে, মায়ের তো উঠে বসার ক্ষমতা নেই। নামাজ শেষ করে মৌলবীরা মাজার থেকে বেরিয়ে আসে এবং এক এক করে জলপোড়া দেওয়া, ঝাড়ানো, তারা এগুলো করতে থাকে। একের পর এক সবাইকে ছেড়ে দেওয়ার পর যখন আমার দিদার সামনে তারা এসে দাঁড়ায়, দিদা তখন তাদেরকে হাত জোর করে বলে যে আমার মেয়েটাকে বাঁচান, দয়া করে আমার মেয়েটাকে বাঁচান, আমার আমার মেয়েটার কিছু একটা হয়ে যাবে, ওকে বাঁচান। সেই সময় দুই মৌলবী আমার মাকে দেখে এবং তারাও একটু যেন সংযত হয়ে, একটু ভয় পেয়ে দুপা পিছিয়ে গিয়ে বলে যে মা, আমাদের ক্ষমা করে দিন। এইটা আমরা পারবো না। আপনি বরং এক কাজ করুন, খিদিরপুরে বড় মাজার আছে, আপনি সেখানে ওকে নিয়ে যান। এটা আমাদের দ্বারা সম্ভব না।
দিদা অসহায়ের মতো তাদের কাছে হাত জোড় করে বলে, সেটা হয়তো আমি পারবো না, তার কারণ আমার মেয়ে সেই অবস্থায় নেই যে তাকে আমি খিদিরপুর নিয়ে যেতে পারবো। যারা খিদিরপুর এলাকা চেনো তারা জানো যে খিদিরপুরে এক বড় মাজার আছে। তো মৌলবীরা সেখানকারই কথা বলেছিল আমাদের কাছে। দুই মৌলবী তখনও পর্যন্ত ডিনাই, তারা কোনোভাবেই কিছু করতে পারবে না। তারা মনে করে যে যা মায়ের সাথে যা হয়েছে তা তাদের ক্ষমতার অতীত, সেটাকে ঠিক করে। সেই সময় ভিতর থেকে আরেকজন দাদা বেরিয়ে আসে। তিনিও একজন মৌলবী, কিন্তু তিনি দেশে দেশে ধর্ম প্রচার করে বেড়ান, তিনি এখানকার কেউ নন। তিনি বেরিয়ে দেখেন যে মাজারের সামনে কিছু একটা শোরগোল হচ্ছে। সেখানে এসে আমার দিদাকে জিজ্ঞেস করে যে, মা, কি হয়েছে আপনার? দিদা তখন আমার মাকে দেখিয়ে বলে যে, হ্যাঁ, আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। দাদা তখন আমার মাকে দেখে বলে, বোন, কি হয়েছে বোন তোমার? আমার মা তো তখন কথা বলার অবস্থাতেই নেই। সে কি করে বলবে যে তার কি হয়েছে? দাদা কিছু একটা আন্দাজ করে দিদাকে বলে যে, ঠিক আছে মা, আমি আমি দেখছি কি করা যায়, কিন্তু এখানে হবে না, আমাকে আপনার বাড়ি আসতে হবে। আর এক চাচাকে বলে যে, চাচা তুমিও যাবে আমার সাথে। দিদা বলে, হ্যাঁ নিশ্চয়ই, আপনি আপনি আসুন। আপনি কবে আসবেন? বলে, আমি কালকেই, আগামীকালই আমি যাব চাচাকে নিয়ে। দিদা বাড়ির ঠিকানা বুঝিয়ে দেয়। দিদা একটু সন্দেহ করেছিল যে আদৌ আসবে তো, কিন্তু দুদিনের মধ্যে তিনি কথা রাখেন। তিনি সত্যি দুদিনের মধ্যে বাড়িতে এসে উপস্থিত হন। যখন দাদারা বাড়িতে আসেন তাদেরকে দেখে আমার দাদু খুব অসন্তুষ্ট হয়। সে বলে যে, কি সব করছো তোমরা? আরে, ডাক্তার কিছু করতে পারছে না, ওষুধ কিছু করতে পারছে না, এরা কি করবে? কিন্তু সে দাদা কিন্তু একটু রাগ করেন। সে খুবই ঠান্ডা মাথায় বলে যে, আপনার কোনো কিছুতে বিশ্বাস নাই থাকতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যখন এসছি আমাদেরকে আমার কাজ করতে দিন। বলে সে বাড়ির সবাইকে একটু বাড়ির বাইরে দাঁড়াতে বলে, এবং খালি দিদাকে বলে যে আপনি ভেতরে দাঁড়ান, আপনি যেহেতু মা, আপনি পাশে দাঁড়ান, আর আমরা আমাদের কাজ শুরু করি। বলে তারা মাকে শুইয়ে একটা চাদর নেয়। চাচাকে বলে, চাচা, চাদরটাকে একবার মাপো তো। কথা মতন চাচা চাদরটাকে একবার মাপে। চাদরটা গিয়ে দাঁড়ায় 5 হাত। চাদরটাকে তারা আমার মাকে আপাত মস্ত চাপা দিয়ে মন্ত্র পড়তে থাকে। তারা কি পড়ছে সেটা হয়তো বোঝা ওখানকার কারোর পক্ষে সম্ভব না। তারা তাদের এই মন্ত্রগুলো উর্দুতে বলছে। দাদু দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তার কিছু বক্তব্য নেই। বেশ কিছু ঘন্টা কেটে গেল। তারপর চাদরটাকে আমার মায়ের উপর থেকে তোলা হলো। তুলে চাচাকে বলল, চাচা, আরেকবার মাপো তো। চাচা চাদরটাকে আবার মাপল। এবার একটা এমন ঘটনা ঘটল যেটা দেখার জন্য ওখানে কেউ প্রস্তুত ছিল না। চাদরটা এবার 5.5 হাতে গিয়ে দাঁড়িয়েছে। চাদরটাকে আবার চাপা দেওয়া হলো। আবার তারা মন্ত্র পড়তে থাকলো। আরো কিছু সময় কেটে গেল। তারপর যখন চাদরটাকে আবার তোলা হলো, আবার মাপা হলো, এবার আরো অবাক হওয়ার পালা। চাদরটা এবার গিয়ে দাঁড়িয়েছে 6.5 হাতে। দাদু অবাক, এসব কি হচ্ছে? এও কি কোনো কালো জাদু, কোনো তন্ত্র? দাদু তো মাথায় ঢুকছে না। আমার মা খুবই তাজ্জব ভাবেই যেন হঠাৎ একটু ঠিক হয়ে উঠল। উঠে বসলো, জল খেলো। সব দেখে দাদা বলল যে, "উম, আজকে হবে না, একদিনে সম্ভব না, আরো 2 দিন ঝাড়াতে হবে মা। চিন্তা করো না বোন, তুমি ঠিক হয়ে যাবে, আমরা কালকে আবার আসবো।" এই বলে তারা সেদিনের মতো বিদায় নেয়। সেই দিন প্রথম মা খাবার খেলো। তারা যাওয়ার আগে দিদাকে একটা জল পোড়ার বোতলও দিয়ে গেছিল। পরের দিন অনেক সময় হয়ে যেতে দেখে আমার দিদা একটু চিন্তায় পড়ে। কি হলো? সময় তো পেরিয়ে গেছে, তাহলে কি ওনার আসবে না? কিন্তু মা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। দাদারা কথা রাখলো, তারা এলো। তাদের মুখটা একটু বিবর্ণ,
দিদা বোঝার চেষ্টা করছে, কিন্তু তারা সেভাবে কিছু ব্যাখ্যা করলো না। তারা এসে নিজের কাজ শুরু করলো। চাদর চাপা দিয়ে তারা আবার ঝাড়ানো শুরু করলো। বেশ কিছু সময় কেটে গেল। চাদরটা এবার আস্তে আস্তে ছোট হচ্ছে। 6.5 হাতটা 6 হাতে এসে দাঁড়ালো। তারপর 5.5 হাত। এইভাবে ওটা আস্তে আস্তে নামতে থাকে। দেখতে 3 দিন কেটে গেল। 3 দিন কেটে যাওয়ার পরে চাদরটা আবার তার আগের মাপে ফিরে এলো। চাদরটা আবার 5 হাতে গিয়ে দাঁড়ালো। এই যেন এক জাদু। 3 দিনের মাথায় মা সম্পূর্ণ সুস্থ। মা আবার ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া করছে, চেহারায় আবার একটা সেই ফিরছে। বাড়ির সবাই তো খুব আনন্দিত এটা দেখে। দাদুর এখনো বিশ্বাস নেই, কিন্তু দাদুও খুশি যে তার মেয়ের প্রাণটা তো ফিরে এসছে। এই দেখে দিদা তাদের হাতে পায়ে ধরে বলেন, বলুন আপনাদের কি চাই, যত টাকা চান আমি দেব। আমার মেয়েকে আপনারা বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু তারা নম্রভাবে একটাই কথা বলে যে, মা আমরা টাকা নিতে পারি না, ওকে আমরা বোন ডেকেছি, আর আমাদের বোনের কোনো ক্ষতি হবে সেটা তো আমরা হতে দিতে পারি না, তাই আমরা এসছি। কিন্তু দয়া করে এরকম বলবেন না, টাকা পয়সা আমরা নেব না। আমরা দেশে দেশে ধর্ম প্রচার করে বেড়াই, এটাই আমাদের কাজ। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। দিদা কিন্তু ছাড়ার একদম না। দিদা বলল, ঠিক আছে, টাকা পয়সা নাই নিতে পারেন, কিন্তু একদিন অন্তত আপনাদেরকে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে হবে। তার পুরো ব্যবস্থা আমরা করব, দয়া করে আপনারা এতে না করবেন না। দাদারা প্রথমে একটু আপত্তি করলেও পরে সেটাতে রাজি হয়ে যায়, আর মাকে জিজ্ঞেস করে যে, বোন তুমি কি খেতে ভালোবাসো বলো, তোমার জন্য আমরা তাহলে সেটাই নিয়ে আসবো। মাও ছোট, মা বলে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। দাদারা পরের দিন যখন আসে, মায়ের জন্য একটা বড় হাঁড়ি করে রসগোল্লা নিয়ে আসে। মাসি রসগোল্লা খায়ও, সবকিছু ঠিকঠাক। কিন্তু মা এবার দাদাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার কি হয়েছিল? দাদা বলল যে, বাদ দাও না, কি কি হবে জেনে, তুমি সুস্থ হয়ে গেছো তো বড় কথা। এবার দিদাও চেপে দিল, বলতে হবে আমার মেয়ের কি হয়েছিল। আমার মেয়েকে কেউ সুস্থ করতে পারছিলই না, আমরা জানবো। দাদা বললেন যে, জেনে লাভ নেই মা, আপনারা তো বিশ্বাস করবেন না, আর এরকম অনেক কিছুই আছে যেগুলো বিশ্বাস করা যায়ও না, তো বাদ দিন, বোন সুস্থ হয়ে গেছে এটাই তো বড় কথা। অনেক জড়াজড়ি চললো। শেষ পর্যন্ত দাদা রাজি হলো বলতে যে কি হয়েছিল। দাদা বললেন যে, আচ্ছা বোন একটা কথা বল, তুমি কি এই মাসে কোনো জায়গায় বেড়াতে গেছিলে খুব সেজে গুজে? মা বলল, হ্যাঁ আমি গেছিলাম, এক আত্মীয়র অন্নপ্রাশনে গেলাম আমি আর আমার বোনেরা। দাদা শুনে বললেন, খুব কাছাকাছি কি ওখানে শ্মশান ছিল? এটা শুনে মা পুরোপুরি হতবাক হয়ে গেল। দাদা কি করে জানলো? আমি তো এই কথা আমার মাকে পর্যন্ত বলিনি। আমি বললাম, "হ্যাঁ হ্যাঁ, ছিল। তুমি কি দুপুরবেলায় শ্মশান ঘুরতে গেছিলে?" এবার যেন আমার মায়ের পায়ের তলা দিয়ে মাটি সরে যাওয়ার জন্য, কি করে বলছে, কি ম্যাজিক নাকি? জানলো কি করে এইসব কিছু? মা হতবাগের মতো বলল, হ্যাঁ আমি গেছিলাম। সেই সময় ওখানে দুটো চিতা জ্বলছিল, তাই না? বা চিতা দুটো নিভে এসছিল, ঠিক বলছি তো? আমি বললাম, হ্যাঁ আপনি একদম ঠিক বলছেন। সেই সময় আমার দিদা বলে উঠলো, সব আপনি জানেন কি করে? এসব তো আমরাও জানি না, ও তো আমাদেরকেও বলেনি এসব কিছু। তুই শ্মশান গেছিলিস? দিদা বলতে গেলে মায়ের উপর একটু রেগেই গেল, ভর দুপুরবেলা শ্মশান যাওয়া। তখন দাদা বলে উঠলো, শ্মশান সেদিন যে দুটো চিতা জ্বলছিল তার মধ্যে একটা ছিল একটু পৌর ভদ্রলোকের, যিনি মারা গেছিলেন। আরেকটা ছিল একটা অল্প বয়সী ছেলে যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তারা দুজনই তাদের শেষ যাত্রায় পাড়ি দিচ্ছিল। চিতা যখন পুরোপুরি নেভেনি, তখন তুমি সেজে গুজে ওখানে যাও। তাদের শেষ যাত্রার পথে যখন তুমি গিয়ে দাঁড়ালে, তখন তারা তোমার প্রতি আকৃষ্ট হয়ে উঠল, আর তারা ঠিক করলো তারা তোমাকেও নিজের সাথে করে নিয়ে যাবে। তাই তারা দুজন মিলে তোমার উপর ভর করেছিল। এসব শুনে আমার দাদু তো বুঝলো কি বলে উড়িয়েই দিল। কিন্তু দিদা জানতে চাইল যে এসব আপনি কি করে জানলেন, এই ঘটনাটা আমাদেরকেও বলেনি। এবার দাদা বলা শুরু করল,
এখানে একটু অবাক হওয়ার বিষয়, যেটা আমাকেও অবাক করেছে। প্রথম দিন যেদিন দাদা ঝাড়াতে এসেছিল, ঝাড়িয়ে যখন তারা ফিরে যাচ্ছে, তখন রাত, অনেক অন্ধকার। আগেকার দিনে আলো খুব কম ছিল, তো রাস্তাঘাটে আলো প্রচন্ড কম। তারা অন্ধকারের মধ্যে দিয়েই ফিরছিল। দাদা তার সঙ্গে থাকা চাচাকে বলছিল যে, চাচা, তাড়াতাড়ি পা চালাও, অন্ধকার নামলো, এবার তাদের বাড়ি ফিরতে হবে। চাচা বলল, তাড়াহুড়ো কিসের, আস্তে সুস্থেই চল। দাদা বলল, না, এখানকার আবহাওয়া আমার একদম ঠিক লাগছে না, তাড়াতাড়ি পা চালাও। বলতে না বলতেই তারা অনুভব করলো তাদের পিছনেও কেউ একজন সেই অন্ধকারে হেঁটে হেঁটে আসছে। তারা থমকে গেল মুহূর্তের জন্য। দেখতে পেল সামনের অন্ধকারে ধুতি পাঞ্জাবি পরা একজন পৌর দাঁড়িয়ে আছেন, এবং অন্ধকার থেকে সে বলছে, চলে যা, ভুলেও আর ওই বাড়িতে যাস না। ওকে আমরা আমাদের সাথে নিয়ে যাব বলে ঠিক করেছি। তুই কে হোস আমাদের পথে বাধা দেওয়ার? যদি জীবনের মায়া থাকে আর আসিস না এখানে। সঙ্গে সঙ্গে চাচা তার ঝোলা থেকে একটা বই বার করে পড়তে শুরু করে দেয়। আর দাদা কিন্তু গম্ভীর গলায় বলে ওঠে, ওকে আমি বোন ডেকেছি। তোরা যতই চেষ্টা করে নিস না কেন, এই বাচ্চা মেয়েটার তোরা কোনো ক্ষতি করতে পারবি না। এত অবধি বলে দাদা থেমে যায়। ঘটনাগুলো সবাইকে অবাক করলো। দাদু, দিদা, মামারা, মা, সবাই প্রচন্ড অবাক এই ব্যাপারটা। এবং দাদা এটাও বলল যে পুরো ঘটনাটা দাদা তাদের থেকেই শুনেছে। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার এখন অনেক বছর কেটে গেছে। তো বন্ধুরা, সেই ঘটনা সেখানেই শেষ হলো, এবং এই ছিল আজকের ঘটনা। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কি মত। এবার এখানে আমাকে কিছু কিছু জিনিস ভাবায়, যেমন এরকম ঘটনা কি ঘটা সম্ভব? আর দাদা বা এত কিছু জানলো কি করে, যেগুলো আমার মা কাউকে বলেনি? আমার মায়ের কাছেও আজ পর্যন্ত এর উত্তর পরিষ্কার নয়, এবং আমার কাছেও তা একদমই নয়। তো তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো তোমাদের সেই বন্ধুদেরকে, যারা এইসব ঘটনা একদম বিশ্বাসী নয়, এবং যারা শুনতে ভালোবাসে এরকম ঘটনা যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। খুব শীঘ্রই আসবো আমাদের নেক্সট এপিসোডে আরেকটা এরকম ঘটনা নিয়ে। তো তোমাদের লাইফে যে ঘটনাগুলো এরকম ঘটে গেছে, তোমাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে যেগুলোর কোনো ব্যাখ্যা তোমাদের কাছে নেই, তোমরা সেই ঘটনাগুলো আমাকে পাঠিয়ে দাও, আমাদের পরিবারে পাঠিয়ে দাও। সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাও। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের মেল আইডি আর ফেসবুক পেজের আইডি। ফেসবুক পেজ ইনবক্সে ভয়েস করে এবং ভয়েস মেল পাঠিয়েও আমাকে ঘটনা পাঠাতে পারো। ঘটনা ভালো হলে সেটাকে আমরা পড়ে শোনাবো, এবং সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আগেটা শুধু ইন্ট্রো ভিডিও ছিল, তাই এবারে কোনো শাউট আউট পর্ব রাখলাম না। তবে এর পরে থেকে আমরা প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে অনেক আনন্দ, অনেক হই হুল্লোড় এবং অনেক রহস্যময় ঘটনা নিয়ে আমাদের এই পরিবারে আবার ফেরত আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর শুনতে থাকো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে